হবিগঞ্জের বাহুবলে একটি কারখানায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে প্রকৌশলী সহ ৪ জন নিহত, আহত ২ জন হাসপাতালে ভর্তি। টেকনাফে অপহৃত ১৯ শ্রমিককে উদ্ধার করা যায়নি, পরিবারের কাছে মুক্তিপণ দাবি। বাহারছড়া থেকে আরো ৭ জনকে অপহরণের খবর। যশোরের গদখালিতে ফুলের মোকাম ও খুচরা বাজার দখলের অভিযোগ বিএনপি যুবদলের ২ নেতার বিরুদ্ধে, ব্যবসা বন্ধ অনেকের। ফুল বাজারে যে বেচবে নিজে স্বাধীনভাবে কার কাছে জোর জুলুম করতে পারবে না, মানে তারা যা কবে তাই। ৫ তারিখের পরে আমাদের এলাকায় যারা ব্যবসা করতো তারা তাদের ব্যবসা সব কেড়ে নিয়েছে, তাদের কোনো ব্যবসা বাণিজ্য করতে দেয় না। ভোলার মনপুরায় সময় মতো প্রণোদনার সার বীজ বিতরণ না করায় সরিষা আবাদ নিয়ে দুশ্চিন্তা, প্রকৃত কৃষক বঞ্চিত হওয়ার অভিযোগ। ভবিষ্যতে সুযোগ সুবিধা হইতেছি না যে এই সরিষা লাগা কাতি অগ্রহণ মাসে অনকা যদি বীজ লাগাই আঙ্গ ব্যাপক টিয়া দেবি। হবিগঞ্জের বাহুবলে একটি কারখানা সিলিন্ডার বিস্ফোরণে প্রকৌশলী সহ ৪ জন নিহত হয়েছেন। এই ঘটনা ঘটেছে সকালে। বাহুবল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুল ইসলাম জানিয়েছেন, বিস্ফোরণে ঘটনাস্থলেই ২ জন মারা যান, আর তারা চাঁদপুরের মিজান গাজী ও মাহফুজ। পরে আহত ৪ জনকে ওসমানী মেডিকেলে নেওয়ার সময় পথেই প্রকৌশলী সহ আরেক শ্রমিকের মৃত্যু হয়। বিস্ফোরণের কারণ এখনও জানাতে পারেনি পুলিশ ও ফায়ার সার্ভিস। এ ব্যাপারে আরো বিস্তারিত জানবো সহকর্মী প্রদীপ দাস সাগরের কাছ থেকে। জানা গেল কি প্রদীপ, কিভাবে এরকম একটি দুর্ঘটনা ঘটলো, আর যারা হতাহত আছেন তাদের সবশেষ তথ্য জানতে চাচ্ছি। এখন যতটুকু জানা গিয়েছে সেটুকু হচ্ছে সকালবেলা আজকে গ্যাসের যে চাপ, তাদের কারখানায় গ্যাসের চাপ কিছুটা কম থাকায় চাপ বাড়ানোর জন্য আসলে কাজ করছিলেন ওই শ্রমিক সহ প্রকৌশলীর যে টিম, সেই টিমটি। এবং কারখানার যে গ্যাস সাবস্টেশনটি আছে সেখানে গ্যাসের চাপ বাড়াতে গিয়েই আসলে মূলত বিস্ফোরণটি ঘটে, এমনটি জানিয়েছেন কারখানার সংশ্লিষ্টরা। তবে ফায়ার সার্ভিস যেটি বলছে যে আসলে আরো তদন্তের পর তারা বলতে পারবেন যে বিস্ফোরণের প্রকৃত কারণ কি। আর এখন পর্যন্ত যে ৪ জন মারা গিয়েছেন তাদের ২ জনের পরিচয় পাওয়া গিয়েছে, বাকি ২ জনের পরিচয় এখনো পাওয়া যায়নি। এবং বাকি ২ জন গুরুতর আহত অবস্থা সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন, তাদের অবস্থা আসলে বেশ গুরুতর। এটি আসলে মানে যতটুকু জানা গিয়েছে যে গ্যাসের চাপের কারণে আসলে ঘটনাটি ঘটেছে। এখন এই ঘটনাস্থলে পুলিশ, ফায়ার সার্ভিসের লোকজন রয়েছেন, তারা পরিস্থিতি স্বাভাবিক বলে উল্লেখ করছেন। তো সবকিছু মিলিয়ে এখন পর্যন্ত এই ছিল আসলে এই কারখানার যে বিষয়। তার কিছু বলে রাখি, সেটা হচ্ছে আগের সেন্টারে কিন্তু সকাল ৯টার দিকে আসলে এই বিস্ফোরণের ঘটনাটি ঘটে হঠাৎ করে। শুনছিলাম আমরা। ধন্যবাদ প্রদীপ। কক্সবাজারের টেকনাফে অপহৃত ১৯ শ্রমিককে এখনো উদ্ধার করা যায়নি, তারা বন বিভাগের কাজে নিয়োজিত ছিলেন। অপহৃতদের উদ্ধারে যৌথ অভিযান চলছে বলে জানিয়েছেন টেকনাফ থানার ওসি গিয়াসউদ্দিন। তিনি জানিয়েছেন অভিযানে বন বিভাগ ও স্থানীয় লোকজন অংশ নিয়েছেন। অপহরণের পর থেকে এখনো কোনো পরিবার পুলিশের কাছে অভিযোগ নিয়ে যায়নি বলেও জানিয়েছেন টেকনাফ থানার ওসি। এদিকে অপহরণকারীরা প্রত্যেক পরিবারের কাছে ১ লাখ টাকা করে মুক্তিপণ দাবি করেছে বলে নিশ্চিত করেছেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দিন। সোমবার বন বিভাগের অধীনে ১৯ জন শ্রমিক পাহাড়ে কাজ করতে যান, এ সময় সশস্ত্র কিছু লোক তাদের ধরে নিয়ে যায়। এছাড়া আজ সকালে বাহারছড়া এলাকা থেকে আরো ৭ জনকে অপহরণের খবর পাওয়া গেছে। এ ব্যাপারে বিস্তারিত জানবো কক্সবাজারে আমাদের সহকর্মী এহসান আল কুতুবির কাছ থেকে। এহসান, শ্রমিকদেরকে কারা অপহরণ করেছে এবং কখন নাগাদ অপহরণ করলো, বিস্তারিত কোনো তথ্য জানা গেল কি? উদ্ধারের ব্যাপারে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে যদি কথা হয়ে থাকে তারা কি বলছে? বৃষ্টি সকাল থেকে অভিযান শুরু হয়েছে, যৌথ অভিযান। র্যাব, পুলিশ, এপিবিএন একসাথেই কাজ করছে, পাশাপাশি বন বিভাগের লোকজন এবং স্থানীয়রা মিলে প্রায় শতাধিক মানুষ একসাথে অভিযান শুরু করেছে। তাদেরকে খুঁজছে চারিদিকে। পাহাড়ের যেসব এলাকা তাদের কাছে সন্দেহজনক মনে হয় সেই সব এলাকাগুলো চিহ্নিত করে তারা সেখানেই অভিযান চালাচ্ছে। গতকালও একইভাবে অভিযান চালিয়েছে। এই যে ১৯ জন শ্রমিক অপহরণ করে
নিয়ে গেলেও তাদের পরিবারের প্রত্যেকের কাছে 1 লাখ টাকা করে মুক্তিপণ চাচ্ছে অপহরণকারীরা। এই অপহরণকারীরা আসলে সংঘবদ্ধ, দীর্ঘদিন ধরেই এই অপহরণ চক্রটি খুব সক্রিয়। একেবারে পাহাড়ি এলাকায় তারা সবসময় অপহরণের কাজ করে আসছে, কোনোভাবেই তাদেরকে দমানো যাচ্ছে না। আর এমনকি আজকে গতকালকে রাত্রে বাহারছড়ার বডডেল এলাকা থেকে এক ব্যবসায়ীকে তারা অস্ত্রের মুখে নিয়ে গেছে এবং পাশাপাশি পাহাড়ি বাহারছড়া এবং নীলার একটা ঢালা নামে একটা এলাকা আছে, সেখান থেকে আরও 6 জনকে অপহরণ করে নিয়ে গেছে। একের পর এক অপহরণের ঘটনা ঘটছে, কিন্তু কোনোভাবেই থামানো যাচ্ছে না। স্থানীয়রা কিন্তু যৌথ বাহিনীর অভিযানের পাশাপাশি সেনা অভিযানের কথাও বলছেন, দাবি জানাচ্ছেন এবং যত দ্রুত সম্ভব অপহরণকারীদের এই চক্রটিকে যাতে দ্রুত গ্রেফতার করা যায় এবং যারা অপহৃত হয়েছেন তাদেরকে যাতে উদ্ধার করে নিয়ে আসা হয়। পাশাপাশি এই অপহরণ চক্র যাতে একেবারে নির্মূল করা যায়, সেজন্য যাতে সরকার জরুরি ভিত্তিতে ব্যবস্থা নেয়, সেটি মূলত স্থানীয়রা দাবি জানিয়েছেন। বৃষ্টি শুনছিলাম। বিস্তারিত করে জানানোর জন্য ধন্যবাদ হেসান। চাঁদপুর জাহাজের 7 খুনের মামলায় 7 দিনের রিমান্ড শেষে আসামি আকাশ মণ্ডলকে আজ আদালতে তোলা হবে। আমাদের সহকর্মী কাদের পলাশ এ বিষয়ে খোঁজ খবর রাখছেন, চাঁদপুরে যাচ্ছে। পলাশ, কি অবস্থা দেখছেন? আজ যেহেতু আসামিকে আদালতে তোলা হবে, এরপরে কি আবার কোনো রিমান্ড আবেদন করা হবে কিনা, পুলিশের পক্ষ থেকে আগাম কোনো বার্তা এ ধরনের দিয়েছে কিনা জানাবেন। আকাশ তো কিছুক্ষণের মধ্যেই আদালতে তোলা হবে। তার 7 দিনের রিমান্ড ইতিমধ্যে শেষ হয়েছে। তো আজকে তাকে আদালতে হাজির করে নতুন করে আবার রিমান্ড মঞ্জুর বা রিমান্ড আবেদন করবে কিনা সেটা এখনই নিশ্চিত করা যায়নি। তবে আমি যে তদন্ত কর্মকর্তা যে মামলাটি তদন্ত করছেন তার সাথে কথা বলেছি। তিনি বলছেন যে তার কথা এবং যে আহত জুহেল রানার কথা, এই দুজনের কথা কাছাকাছি মিলে যায়। আর এই ইরফান সে কিন্তু নতুন কোনো তথ্য দিচ্ছে না, অর্থাৎ সে খুন করেছে সেটাই সে বলছে, যদিও এর মধ্যে কিছু ছোট ছোট বিষয় আছে, সে কি করেছে, এর আগে কি খেয়েছে, এই ধরনের বিষয়গুলো বলেছে। কিন্তু সে সরাসরি একাই এই হত্যাকাণ্ডের সাথে সম্পৃক্ত এবং সে একাই হত্যা করেছে, সেই বিষয়টি বারবার এই 7 দিনের রিমান্ডে কিন্তু সে বলেছে। কোনোভাবেই তার কাছ থেকে অন্য কোনো তথ্য বা বিকল্প আর কেউ তার সাথে ছিল কিনা, এই হত্যাকাণ্ডের সাথে অন্য কোনো বিষয় আছে কিনা, সেই বিষয়ে কিন্তু নতুন কোনো তথ্য আমরা পাইনি। তবে তার ভিতরে একটা কথাই বলা হচ্ছে যে তার রাগ ক্ষোভ হচ্ছে যে তার বেতন বৃদ্ধি করা হয়নি, বেতন বাড়ানোর জন্য যে দাবি ছিল সে দাবির ক্ষোভ, সে জিদ থেকে, পুঞ্জীবিত ক্ষোভ থেকেই হচ্ছে সে এই কাণ্ডটা ঘটিয়েছে। তো আমরা দেখছি যে আজকের যে আদালতে তাকে হাজির করার কথা, ইতিমধ্যে কিন্তু তীব্র নিরাপত্তা নিশ্চিত করেছে আদালত প্রাঙ্গণে। এখানে প্রচুর মানুষ এসেছে, যেমনি সংবাদকর্মীরাও এসেছে, কারণ আলোচিত একটি ঘটনা, এই আলোচিত ঘটনার মূল বিষয়ের পেছনের যে বিষয়গুলো, সেই বিষয়গুলো কোনোভাবে উপস্থাপন হয় কিনা সেটাও দেখার বিষয়। তবে এখানে আমরা একটা বিষয় জানিয়ে রাখি, সেটা হচ্ছে যে আসলে এই যাদেরকে হত্যা করা হয়েছে তাদেরকে চেতনানাশক ওষুধ খাওয়ানো হয়েছে কিনা সেই বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য ভিসেরা রিপোর্টের প্রয়োজন। আর সেই রিপোর্ট আসতে কিন্তু মোটামুটি 1-1.5 মাস সময় লেগে যায়। তো এর মধ্যে আমরা দেখছি যে এখানে যারা আদালতে যারা আইনজীবী আছেন তারা বলছেন যে মূলত তার পক্ষে এখনো কোনো আইনজীবী দাঁড়াবেন না, যদিও কয়েকজন আইনজীবী ইতিমধ্যে একটা মানসিক প্রস্তুতি নিয়েছিল যে আসলে এটা কি একটা সাজানো বিষয় কিনা, সেই বিষয়টি বিরুদ্ধে কিন্তু তারা অবস্থান নেওয়ার একটা পরিকল্পনা করেছে। কিন্তু সবশেষ যখন জানতে পারলো যে বা তদন্তকারী কর্মকর্তার যে ভাষ্য আমরা জানছি, সেই হিসেবে বোঝা যাচ্ছে যে আসলে এর সাথে অন্য কোনো ঘটনা নেই বা অন্য কোনো বিষয় এখানে নতুন কোনো বিষয় উপস্থাপন হচ্ছে না বা নতুন কোনো বিষয় নাই বলে আসলে এখন বোঝা যাচ্ছে না যে আসলে বিষয়টা কি হয়। তবে নতুন করে রিমান্ড আবেদন করবে কিনা সেটাও এখন আসলে দেখার বিষয়। বৃষ্টি, ধন্যবাদ পলাশ। শুনছিলাম আমরা। ফুলের রাজধানী খ্যাত যশোরের গদখালিতে রাজনৈতিক পট পরিবর্তনের পর আমূল পরিবর্তন ঘটেছে। ফুলের মোকামো খুচরা বাজার দখলে নেয়ার অভিযোগ স্থানীয় বিএনপি ও যুবদলের 2 নেতার বিরুদ্ধে। সেই সাথে আওয়ামী লীগের দোষর আখ্যা দিয়ে কমপক্ষে 100 ব্যবসায়ীর বাজারে যাওয়া বন্ধ করার অভিযোগও রয়েছে। 4 মাস ধরে ব্যবসা বাণিজ্য বন্ধ থাকায় মানবেতর জীবনযাপন করছেন ভুক্তভোগী ব্যবসায়ীরা। আগস্টের পরে বিএনপিরা আমার ব্যবসা সব কেড়ে নিয়েছে, এখন এই চাষবাসই করি। 2 দশকেরও বেশি সময় ধরে ফুল ব্যবসার সাথে জড়িত যশোর ঝিকরগাছার ফুল চাষি আব্দুর সাত্তার। কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ততা নেই তার, অথচ 5 আগস্টের পর পতিত আওয়ামী লীগের দোষর আখ্যা দিয়ে তার ব্যবসা ধ্বংসের অভিযোগ স্থানীয় বিএনপি ও যুবদলের 2 নেতার বিরুদ্ধে।
শুধু সাত্তারই নন, তার মতো গদখালি পানিসারার অন্তত 100 ব্যবসায়ীর একই অভিযোগ। দলীয় কোনো পদপদবি না থাকার পরও আওয়ামী লীগের দোসর বলে তাদের ফুল মোকাম বা খুচরা বাজারে তুলতে দিচ্ছে না বিএনপির লোকজন। এতে 4 মাস ধরে মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী চাষিরা। 5 তারিখের পরে আমাদের এলাকায় যারা ব্যবসা করতো তারা তাদের ব্যবসা সব কেড়ে নিয়েছে, তাদের কোনো ব্যবসা বাণিজ্য করতে দেয় না। শেখ হাসিনা চলে যাওয়ার পরে মানে আমলিগির কোনো নামগন্ধ শুনলি তার মেরেছে। লোকই বাজারে ব্যবসা করবে না, যা করার বাজারে ওরাই করবে। আমাদেরকে বাজারে মাল কেনা নিষেধ। অভিযোগের তীর গদখালি ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক আবু জাফর ও বিএনপি নেতা আবুল খায়েরের দিকে। বর্তমানে ফুলের দাম নির্ধারণ থেকে পার্শ্ববর্তী জেলাগুলোয় ফুল পাঠানোর বিষয়টিও নিয়ন্ত্রণ করছে তারা। তো 5 তারিখের পরে আমি যখন আমার ক্ষেতের ফুল হারভেস্ট করে মানে ঢাকাতে পাঠানোর উদ্দেশ্যে পাঠাই গদখালি বাজারে, তখন কিছু লোকজন আর কি ফুলটা আটকায় আর কি একটু ঝামেলা করে। ফুল বাজারে যে বেচবে নিজে স্বাধীনভাবে স্বাধীনভাবে কার কাছে জোর জুলুম করতে পারবে না, মানে তারা যা কবে তাই। যারা করেছে তারা করেছে, যারা করেনি তারাও পস্তাচ্ছে, আর যারা করেছে তাইগুলো পস্তা। তবে সকল অভিযোগ অস্বীকার করেছেন যুবদল নেতা আবু জাফর। চাষিদের জন্য বাজার সবসময় উন্মুক্ত বলে দাবি করেন তিনি। দলের নাম ভাঙিয়ে দখলদারিত্ব করলে সাংগঠনিকভাবে ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা বিএনপির সদস্য সচিবের। চাষিদের জন্য কিন্তু বাজার সর্বোচ্চ উন্মুক্ত, সে যত বড় আওয়ামী লীগ হোক আর যাই হোক না, কারণ যেহেতু একটা মাল সে ফুল সে তৈরি করতেছে, চাষ করেছে, তার ক্ষেতের মালটা এখন নষ্ট হয়ে যাবে, এটা কিন্তু আমাদেরও কাম্য না। এই ধরনের কোনো অপরাধের সঙ্গে যারাই সম্পৃক্ত হবে, সে যত বড় নেতাই হোক না কেন, তার বিরুদ্ধে আমরা সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করব, প্রয়োজনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে সোপর্দ করব। দেশের সম্ভাবনাময় খাতকে দখলদারি থেকে রক্ষার দাবি জেলাবাসীর। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। তারা মার্চ ফর ইউনিটি কর্মসূচিতে যোগ দিতে আজও দেশের বিভিন্ন জেলা থেকে কেন্দ্রীয় শহীদ মিনারের উদ্দেশ্যে রওনা হয়েছেন শিক্ষার্থীরা। সকালে খুলনার শিববাড়ি মোড়ে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা জড়ো হন। বেশ কয়েকটি বাসে তারা ঢাকার উদ্দেশ্যে রওনা হন। শিক্ষার্থীরা এ সময় বলেছেন, ছাত্র জনতা রক্তের বিনিময়ের দেশ স্বৈরাচার মুক্ত হয়েছে, আর সেই অপশক্তি যেন আর মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, সেজন্য ঐক্যবদ্ধ থাকতে হবে সবাইকে। আগামীতে অন্তর্বর্তী সরকার জুলাই গণ অভ্যুত্থানের যে ঘোষণাপত্র দেবে, তার মাধ্যমে বাংলাদেশ একটি সুখী সমৃদ্ধ দেশ হিসেবে প্রতিষ্ঠিত হবে বলে প্রত্যাশা জানান শিক্ষার্থীরা। মুজিববাদের যে সংবিধান, তার যে আর কি এককনিষ্ঠ সংবিধান একটা, যে শুধু একনায়কতন্ত্র চলবে, আমরা ওইটার কবর দিতে যাচ্ছি। আমরা চাচ্ছি আমাদের বিপ্লবটা যেন আমরা ধরে রাখতে পারি, যেন আমাদের ব্যাহত না হয়। সরিষার ভরা মৌসুম চললেও কৃষকদের মাঝে বিনামূল্যের বীজ ও সার বিতরণ শেষ হয়নি। এর ফলে শক্ত মাটি প্রস্তুত করেই কিছুটা দেরিতে সরিষার আবাদ শুরু করতে হচ্ছে ভোলার মনপুরার অনেক কৃষককে। আর ক্ষতির সংখ্যায় আবাদ। কৃষি বিভাগের অবহেলাকেই দুষছেন প্রান্তিক চাষিরা। সার ও বীজ বিতরণের ক্ষেত্রে প্রকৃত কৃষকদের বঞ্চিত করার অভিযোগ উঠেছে। সরিষা ফুলে ফুলে ভরে গেছে কৃষকের মাঠ। ভোলার মনপুরায় যতদূর চোখ যায় শুধুই হলুদ শস্যের দাপট। তবুও কৃষকের কপালে দুশ্চিন্তার ভাঁজ। মাটি নরম থাকায় প্রতি বছর নভেম্বরের মাঝামাঝি সরিষার বীজ বপন শুরু করে কৃষকরা। সেখানে এবছর ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে শুরু হয়েছে প্রণোদনার সার ও বীজ বিতরণ। ফলাফল চলতি মৌসুমে শক্ত মাটির মাঠ প্রস্তুত করে সরিষা চাষ করতে হচ্ছে অনেক চাষিকেই। ক্ষতির শঙ্কায় ফসলের আবাদ। আল্লাহ যদি দেয় তাহলে হবে, তারা না হলে তারা করার কিছু নেই। কৃষি অফিস থেকে বিনামূল্যে যে সার এবং শস্য দেওয়া হয়, ওটা মৌসুমে যে সময় দেওয়ার, কিন্তু ওই সময় দেয়নি। এই শস্য লাগা কাতি অগ্রহণ মাসে, ওখানকার যদি বীজ লাগাই আঙ্গ ব্যাপক টিয়া দেবি আর পোকামাকড় আক্রমণ করব। প্রণোদনা কর্মসূচি ও বীজ সহায়তার আওতায় প্রতি বছর বাড়ি 14 ও বিনার বিভিন্ন জাতের সরিষা বীজ দেওয়া হয় কৃষকদের। ফসল বিক্রির সময় ঘনিয়ে আসলেও এখনও তালিকাভুক্তদের সবাই পাননি সেই সরকারি সহায়তা। ঘাম ঝরানো কষ্টের ফসল সঠিক সময়ে বাজারে তোলাই এখন দায়। কৃষি কর্মকর্তাদের দায়িত্বহীনতার পাশাপাশি বীজ বিতরণের ক্ষেত্রে নানা অনিয়মের অভিযোগ প্রান্তিক চাষিদের। ভবিষ্যতে সুযোগ সুবিধা হইতেছি না, যে আমি কিনি বীজ বানিয়েছি, যে আর আমরা কালা সারও কিনে বানিয়েছি। এখন আমরা সার বাজার কৃষি অফিসে গেলে কোনো মাল আমরা পাই না, বীজও হয় না, কিছু হয় না। যে সমস্ত লোকের দেয় এরা চাষবাস কিছুই করে না, এরা ওগুলি নিয়ে আরো বাজারে বিক্রি করে। সকল অভিযোগ অস্বীকার করেছেন উপজেলা কৃষি কর্মকর্তা। দাবি, এবছর বিলম্ব হয়েছে আমনের আবাদ, তাই কিছুটা দেরিতে কৃষকের হাতে দেওয়া হচ্ছে প্রণোদনার বীজ ও সার। নতুন করে বেড়িবাঁধ হচ্ছে,
তো বেড়িবাঁধ হওয়ার কারণে ওই যে কিছুটা আমাদের জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এই জলাবদ্ধতার কারণে আমাদের আমন সিজনটা অনেকটা লেট হয়ে গেছে, যে কারণে লেট হয়ে যাওয়ার পর কারণে আমাদের দেখা গেছে যে এখনও আমন চাষ রয়েছে। আর এই কারণে হচ্ছে কি কৃষক এবার একটু সরিষা আমাদের দেরিতে করতে হচ্ছে কৃষককে। চলতি মৌসুমে মনপুরার ৩৫০০ হেক্টর জমিতে রয়েছে সরিষা আবাদের লক্ষ্যমাত্রা। এখন পর্যন্ত প্রায় ২০০০ হেক্টর জমিতে সরিষার চাষ সম্ভব হয়েছে বলে জানিয়েছে এই কৃষি কর্মকর্তা। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ।